রাজ্যের মানুষেরা দোয়া আশীর্বাদ করছে। এবারে ডবল মার্জিন নিয়ে আমি আবার খামচিহ্নের পক্ষ থেকে বাংলাদেশ সহযোগিতায় বিধানসভার মধ্যে যাব। জানতে হবে আপনাদের 22% চাকরি পাওয়ার দরকার পিছিয়ে বর্গের হিন্দুদের জন্য, কারণ তাদেরকে মূল স্রোতে নিয়ে আসবে। খাতাই কলমে 22 জন চাকরি পাচ্ছে, কিন্তু প্রকৃত গরিব হিন্দুটা পাচ্ছে না। 6% আদিবাসীদের সংরক্ষণ আছে উচ্চশিক্ষায় এবং চাকরিতে। তার আগে একটা হাসির কথা শুনুন, পশ্চিমবাংলায় 80 লাখ আদিবাসী আছে, আর কত সার্টিফিকেট মার্কেটে ঘুরছে জানেন? 1.5 কোটি। আমি বললাম দুধে পানি মেশায়, পানিতে দুধ মিশাচ্ছে। 80 লাখ আদিবাসী আর 1.5 কোটি সার্টিফিকেট, মানে যেই টাকা দিয়েছে ঘাট ও ঘাট হয়ে কালীঘাটে টাকাটা গেছে, সেই সার্টিফিকেটগুলো পেয়েছে। তো প্রকৃত 6% সংরক্ষণ পাওয়া দরকার আদিবাসীদের। খাতাই কলমে 6% আদিবাসী সংরক্ষণ পাচ্ছে, নন আদিবাসী আদিবাসী সেজে চাকরিটা পাচ্ছে। আর নওশাদ সিদ্দিকী চুপ থাকবে, এটা হতে পারে না। তাই বারবার এখানে সোচ্চার হয়ে আওয়াজ আমার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে, আমাদের বিরুদ্ধে চালাচ্ছে। তাই আপনাদের বলবো, জোড়া ভুল ফেক সার্টিফিকেট নিয়ে প্রকৃত দলিত আদিবাসীর অধিকার কেড়ে নিচ্ছে। পদ্মফুল চুপচাপ আছে, আর এদিকে বামপন্থীরা কাস্তে তুমি তারা চিহ্ন, খাম চিহ্ন বলছে, সিংহ চিহ্ন বলছে। আগামী দিনে আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, 148-এর ম্যাজিক ফিগারে আমাদেরকে পৌঁছান। 6 মাস টাইম নেব, আমরা কমিশন বসাবো। রাজ্যে যত ফেক এসটি এসসি সার্টিফিকেট আছে সেইগুলো খুঁজে বার করব। সে শ্মশানে থাকুক আর কবরস্থানে থাকুক, খুঁজে বার করে সেইগুলোকে চালিয়ে দিয়ে প্রকৃত আদিবাসীদের 22%, প্রকৃত দলিতদের 6%, যাতে উচ্চ শিক্ষায় চাকরিতে ব্যবস্থা করা যায় 100 পয়েন্ট রোস্টার মেনে তার ব্যবস্থা। আগামী 4 মের পরে যে সরকার গঠন হবে, বামপন্থী খামচিহ্ন যে সরকার গঠন হবে, তারা কাঁধে তুলে নেবে। এবার নির্ভর করছে আপনাদের উপরে। যে কি নির্ভর করছে? বিশ্বজিৎ দা মনে হচ্ছে ওই প্রার্থীর থেকে একটু কম শরীরের কালারটা, না? এটা ঠিক বলেছি তো? এইসব কি সব মাখলে ছকছক করে বলেন না, এইসবগুলো মেখে বার হবেন, বুঝতে পেরেছেন? হাইট তো বেশি আছে, শুধু একটা জায়গায় কম, সেটা হচ্ছে তুলনামূলক এমনি ফর্সা ছেলে। যাক, আপনারা এবার ডিসাইড করুন, আপনারা ডিসাইড করুন। আর আপনার চুলটা একটু ছোট আছে। আপনারা ডিসাইড করুন। জোড়া ফুল, পদ্ম ফুল মানুষকে ফুল বানাচ্ছে, আর বামপন্থী আইএসএফরা মানুষকে সঠিক রাস্তা দেখাচ্ছে। কোনটা গ্রহণ করবে আপনাদের উপর নির্ভর করবে। সংখ্যালঘু মুসলমান যারা আছেন এখানে, দিদি তো তাদের মাসিয়া, এখন দিদির ভাইপো আরো বড় মাসিয়া সাজার চেষ্টা করছে। এখন দিদি ভাইপোর মধ্যেই কম্পিটিশন হয়ে গেছে, মুসলমানদেরকে সব থেকে বোকা কে বানাতে পারে, ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে করে রাখতে চাইছে। আপনারা জানেন, রঙ্গনাথ মিশ্র কমিশন বলছে পিছিয়ে বর্গের মুসলমানদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উচ্চ শিক্ষায় চাকরিতে 10% সংরক্ষণ দিতে হবে। একইভাবে মমতা ব্যানার্জি 10% সংরক্ষণ দিল, ওবিসি এ ওবিসি বি ঘেটে ঘ করে দিয়ে এখন না উচ্চ শিক্ষায় না চাকরিতে পিছিয়ে বর্গের মুসলমানরা সুযোগ পাচ্ছে। কিন্তু 2010 সালে বামেদের তৈরি ওবিসি আজও পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পেন চালাবার সাহস পেল না। কিন্তু 11-র পরে মমতা ব্যানার্জি নিজের মনের মতো করে, অর্থাৎ হচপচ করে যে সংরক্ষণ দিয়েছিল সেটা সুপ্রিম হাইকোর্টে বাতিল হয়েছে, সুপ্রিম কোর্টে কি এটা ঝুলে আছে। তাই আপনাদের বলবো, না দলিত না আদিবাসী না মুসলমানের উপকারীরা করছে, না উচ্চবিত্ত না পিছিয়ে পড়ের মানুষ উপকার করছে। এটা কারো উপকার করেনি। গুটি কয়েক তৃণমূলের তোলাবাজি নেতা ছাড়া এই সরকারের আমলে কেউ উপকৃত হয়নি, সবাই বঞ্চিত হয়েছে। কোনো না কোনো জায়গা থেকে এই সরকারের আমলে বঞ্চিত হয়েছে। তাই একটা 15 বছরের সরকার এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় একটা ইন্ডাস্ট্রি করতে পারলো না, এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় সেই অর্থে বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারলো না। তাই এই সরকারকে আর সুযোগ দেওয়ার প্রশ্ন নয়। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। দিকে দিকে যেভাবে মানুষজন বামপন্থী আইএসএফের ছায়াতলে আসছে, আপনারা ভাবতে অবাক লাগবেন। আপনারা এখানে আছেন, আমি আজকে মধ্যম গ্রামে যে রোড শোটা করেছি, আমি অবাক হয়ে গিয়েছি যে
শুরু কোথায়, মিছিলের শেষ কোথায়। শুধু বামপন্থী আইএসএফ নয়, এমনও মানুষ উপস্থিত হয়েছে যারা 2021 সালে, 2023-এ, 2024-এ যারা বামের তৃণমূলকে ভোট দিয়েছিল, তারাও এই মিছিলে আসছে, তারাও পরিবর্তন চাইছে। তাই শুধু তাই নয়, গতকাল রাত 10টা তখন বাজে রামপুরহাটে সঞ্জীব মল্লিক সিপিএম এর প্রার্থীর হয়ে আমি একটা জনসভা করছিলাম। সেখানে হাজার হাজার মানুষ রাত 10টা অবধি অপেক্ষা করছে আমাদের বক্তব্য শোনার জন্য। কোনো না কোনো আমি জায়গাতে একটা যেটা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন বিজেপির আর তৃণমূলের বাইনারি নয়, সেই সেটিং মানুষ ভেঙে দিয়েছে, তাই এগিয়ে আসছে। প্রকৃত অর্থে বাংলাকে যদি এগিয়ে নিয়ে যেতে পারে, বামপন্থীরা পারবে, খামচিহ্ন পারবে। তাই খামচিহ্ন বামপন্থীদের ছায়াতলে হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছে। তাই বলবো আপনাদের, আগামী 4 মে ইতিহাস রচনা হবে। সেই ইতিহাস রচনার অংশ হিসাবে আমডাঙ্গাও থাকবে, হাসিম আব্দুল হালিম সাহেবের আমডাঙ্গাও থাকবে, এ আশা আমরা আপনাদের কাছে করছি। অর্থাৎ 29 এপ্রিল ইভিএম মেশিনের কত নম্বর 8 নম্বর বোতাম টিপে বিশ্বজিৎ মাইতিটাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা করতে পারি তো নাকি আপনাদের কাছে? একটু হাতটা তুলবেন, হাতটা তুলবেন, এই আশা করতে পারি তো নাকি? এই আশা করতে পারি তো নাকি? এর জবাব আমরা দেবো এই 4 মের পরে। কেমন ভাবে জবাব দেবো? এই তৃণমূলের আমলে দেবদেবীর সম্পত্তিকে তৃণমূল ছাড়েনি। মন্দিরের নামে, দেবদেবীর নামে দেবত্ব সম্পত্তিকে লুটতে তৃণমূলরা ছাড়েনি। ঠিক যেভাবে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি তৃণমূল লুটেছে, এই সরকারের আমলে দেবদেবী সম্পত্তিও লুটেছে। তাই মানুষদের বলবো, ধর্ম, জন্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হন, আমাদের হাতকে শক্ত করুন। 141-এর ম্যাজিক ফিগারে আমাদের পৌঁছার আমরা দায়িত্ব নিয়ে বলছি, ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে যেমন ওয়াকফ বোর্ডকে বুঝিয়ে দেবো, একইভাবে মন্দিরের সম্পত্তি, দেবদেবীর সম্পত্তি, এই লুটেরারা যেটা চুরি করেছে সেটাকে ফিরিয়ে নিয়ে এসে মন্দিরের নামে, দেবদেবীর নামে আমরা ফিরিয়ে দেব। কিন্তু সুযোগটাতে দিতে হবে। আপনারা আশা করছেন কাটমানি মুক্ত সমাজ ব্যবস্থা, তাই না? আপনারা আশা করছেন দত্তপুকুরের মানুষ দত্তপুকুরে ট্রিটমেন্ট নিক, খুব বেশি হলে বারাসাত মেডিকেল কলেজে গিয়ে ট্রিটমেন্ট নিক। আপনারা আশা করছেন যে পুরাতন রুট বা বাস রুট ছিল সেটা নতুন করে চালাতে হবে। আপনারা আশা করছেন আম খাবো, আর লাগাচ্ছেন গাছটা জাম, আম কি আর পাবেন? আপনারা আশা করছেন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা ডেভেলপমেন্ট করব, আর যাদেরকে ভোটটা দিচ্ছেন দুর্নীতিগ্রস্ত যারা, তারা শুধু নিজের ছাড়া সমাজের কথা একটুও ভাবে না। তাই সময় এসেছে, যদি মনে করেন যে দৃষ্টান্ত তৈরি করতে হবে, তাহলে 2021 সালে যে ভুলটা করেছেন আর করবেন না। আপনাদের বলবো, বাইনারির শিকার হয়ে গিয়েছিলেন আপনারা অনেকেই, সেই আর শিকার হবেন না। এবারে যেটা দেখছি, আমি বাস্তব কথা বলছি, যারা তৃণমূলের অত্যাচারে জোড়া পদ্ম ফুলকে ভোট দিতে চাইছেন, আমি অনুরোধ করব, সে অত্যাচার বাড়বেই, ভোট ভাগাভাগি করবেন না। আপনারা মূল্যবান ভোট তৃণমূলের অত্যাচারের কারণে পদ্ম ফুলকে দিলে পদ্ম ফুল জব্দ করতে পারবে না তৃণমূলকে। সমস্ত ভোটটা বামেদের সমর্থন নিয়ে আইএসএফ এর মনোনীয় প্রার্থী ইভিএম মেশিনের 8 নম্বরে খাম চিহ্নে দিন বিশ্বজিৎটাকে, তাহলে বিশ্বজিৎ দ্বারা বামপন্থীরা ওই তৃণমূল নামক যারা অত্যাচার করছে তাদেরকে জব্দ করতে পারবে। যদি বিজেপি তৃণমূলকে জব্দ করত, এতক্ষণ পুরো ক্যাবিনেটের অর্ধেকটা জেলের মধ্যে থাকতো। ছেড়ে রেখেছে কালীঘাটের বিখ্যাত কাকু, তার ভয়েস টেস্ট কোথায় গেল? তার খোঁচা দিয়ে জাজেরা বলছে আগে রিপোর্ট করাও, এখন রিপোর্ট পাবলিক মনে হলো না, বুঝতে পারছেন? ছেড়ে রেখেছে। তাই তৃণমূলকে দিয়ে, এই বিজেপিকে দিয়ে তৃণমূলকে জব্দ করা যায় না। আর যারা মুসলমান সমাজের মানুষ আছেন, তারা বা যারা সম্প্রীতিতে ঐক্যে বিশ্বাসী, তারা ভাবছেন বিজেপিকে আটকাতে হবে, বিজেপি সাম্প্রদায়িক শক্তিটাকে আটকাতে হবে, সুতরাং আসো হাতটা শক্ত করি তৃণমূলের, এটাও দিতে হবে। যদি মনে করেন তৃণমূল বিজেপিকে আটকাবে, এটা দিবস্বপ্ন দেখা হচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী রাত দিন যেভাবে উভয় সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা, মারামারি, হিংসা লেগে যাবে, অসীম বিশ্বাস কখনো কোরআন শরীফ নিয়ে, কখনো ধর্ম নিয়ে যেভাবে অবান্তর কথা বলছে, হয়তো হয়রানি তৈরি করার চেষ্টা করছে, তাহলে এতক্ষণ রাজ্য পুলিশ এই শুভেন্দু অধিকারী বা অসীম বিশ্বাসদেরকে জেলের মধ্যে রাখতো, বরঞ্চ তাদেরকে ছেড়ে রেখে আরো সুযোগ করে দিচ্ছে
দিচ্ছে, পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক চাষ করার সুযোগ করে দিচ্ছে, যাতে করে ভোটটা ভাগ হয়ে যায়। একটা ভোট তৃণমূলের দিকে থাকবে, উল্টাটা ভোট বিজেপির দিকে থাকবে। এই ভোট ভাগাভাগি করে ক্ষমতায় একজন থাকবে, অপোজিশনে একজন থাকবে, মানুষের হয়ে কথা বলার লোক কম যাতে হয়ে যায় সেই চেষ্টা করছে। তাই আপনাদের বলবো, এক বিধায়ক যদি 293-93টার উপরে ভারী পড়ে, আগামী দিনে একাধিক বিধায়ক অশোকনগর, আমডাঙ্গা, বারাসাত, মধ্যমগ্রাম, তারপরে আছে দীপশিতাদি, দমদম, উত্তরপাড়ায় মিনাক্ষী, যাদবপুরে আছে আপনার বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, ক্যানিং, বাঙর থেকে শুরু করে একাধিক এমএলএ যদি বিধানসভার মধ্যে যায়, তাহলে যেই শাসকের আসনে বসুক বা বিরোধীর আসনে বসুক না কেন, বাংলায় ন্যায় হবে, অন্যায় করার সাহস কেউ দেখাতে পারবে না। আপনাদের ভাবতে হবে আপনারা কি করবেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমার দেশ আমাদেরকে যে সিস্টেমটা দিয়েছে বাবা সাহেব আম্বেদকর, তার লিখিত সংবিধানে যে সিস্টেম আমাদেরকে দিয়েছে, অত্যন্ত সুন্দর সিস্টেম, কিন্তু সিস্টেম পরিচালনার লোকগুলোকে আমরা ঠিক পাঠাতে পারছি না। আপনি চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, এমন স্বাস্থ্যমন্ত্রী দিয়েছে, বারাসাত মেডিকেল কলেজ, তো এখানে যারা আছেন শুভবুদ্ধি সম্পন্ন অনেক মানুষ আছে, হ্যাঁ তো ওইটাই বলতে যাচ্ছিলাম এক্ষুনি। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, চোখ তুলে নিয়ে চুরি হয়ে গেল, চাকরি পেয়ে গেল, তদন্ত কি হলো? এখনো তদন্ত হলো? কারণ চোখ চোরের সাথে তৃণমূলের যোগাযোগ আছে বলে তদন্ত হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এতগুলো রেকর্ড হচ্ছে, এখানে একটা নির্বাচন কমিশনেরও ক্যামেরা আছে। আমি ভুল বললে আমাকে ছেড়ে কথা বলবে না। আমার নামে 17টা মামলা দিয়েছে। 2021 সালে আমার সম্পত্তি বেশি ছিল, মামলা ছিল নীল। 2026 সালে আমার সম্পত্তি কমে গেল, মামলা হয়ে গেল 17টা। হ্যাঁ, এই আদর্শগত লড়াই, এটাই হচ্ছে বামপন্থী আইএসএফ এর যৌথ লড়াই, যে তোলা তুলে খাবো না, পারলে মালার কেসের মালা পরবো, কিন্তু মানুষের কাছে তোলাবাজি কাটমানি নিয়ে সংসার চালাবো না। বন্ধুগণ, তাই আমাদের একটু ভাবতে হবে সিস্টেমে কাদেরকে পাঠাবো। আপনারা বলুন, মেডিকেল কলেজ থেকে রেফার করছে কি করছে না? বারাসাত মেডিকেল কলেজ থেকে রেফার করে কলকাতায় পাঠায় কি পাঠায় না? এটা বলুন না আপনারা। আমি ব্লক হসপিটালের কথা ছেড়ে দিলাম। আচ্ছা, আপনারা বলুন, মেডিকেল কলেজ মিন্স হাইয়েস্ট হেলথের ইনস্টিটিউশন, ওর থেকে বড় আর মনে হয় না। সব রিসার্চ গবেষণা মেডিকেল কলেজে হয়। তাহলে বারাসাত মেডিকেল কলেজ মানে ওখানে সব ধরনের গবেষণার মধ্যে হচ্ছে, ওখান থেকে আবার রুগীকে রেফার করতে হবে কেন? এখানে চলে আসো একটু। ওখান থেকে রুগীকে রেফার করতে হবে কেন? এটা কেমন জানেন? দার্জিলিং হিল ইউনিভার্সিটি দিয়েছে মমতা ব্যানার্জি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি দিয়েছে। খোঁজ নিয়ে দেখুন, না ডিপার্টমেন্ট আছে না ফ্যাকাল্টিজ আছে। ও নাম কাওয়াস্তে ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট খুঁজে পাওয়া যায় না। ঠিক একইভাবে মেডিকেল কলেজ নাম দিয়েছে, এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট খোলে না। কারণটা আছে, বারাসাত সাংগঠনিক তৃণমূলের জেলার নেতাগুলোর সাথে দেখুন বারাসাতের প্রাইভেট হসপিটালের মালিকগুলোর কত ভালো সম্পর্ক। কেন? দত্তপুকুরের সরকারি হসপিটালে যদি এক্সরে মেশিন থাকে, আপনারা কেউ প্রাইভেটে এক্সরে করবেন? তাহলে ওরা মাছি মারবে। ওই জন্য দত্তপুকুরের তৃণমূলের নেতাগুলোর সাথে খোঁজ নিয়ে দেখুন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের মালিকগুলোর কত ভালো সম্পর্ক। হয়তো অনেকে মাছও হারা দেয় যে এক্সরে মেশিন থাকলেও তুমি টেকনিশিয়ান চাইবে না, টেকনিশিয়ান থাকলেও রিপোর্ট করবে যে প্লেটটা, সেটা থাকবে না। যদি ভাগ্য খুব ভালো থাকে, প্লেট থাকলেও রিপোর্টে যে কাগজ প্রিন্ট করা সেটাও থাকবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। একথা আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলেছিলাম। স্বাস্থ্যমন্ত্রী অনেক প্রশ্নের উত্তর দিয়েছে, আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার সৎসাহস দেখাতে পারেনি। এটা পশ্চিম বাংলার বাস্তব চিত্র। সরকারি হসপিটালগুলোকে মৃতপ্রায় করে বেসরকারি হসপিটাল থেকে মুনাফা লুটার জন্য তৃণমূল এইগুলো কাজগুলো চালাচ্ছে। আর আমরা আপনাদের বলছি, ক্ষমতায় নিয়ে আসুন আমাদেরকে, ব্লক হসপিটালে আপনাদের ট্রিটমেন্টটা যত পেয়ে যাবেন। এই হেভি ট্রিটমেন্ট নেওয়ার জন্য কলকাতা শহরে যেতে লাগবে না।
আপনার কলকাতা পিজি হসপিটাল, এনআরএস চিত্তরঞ্জনের মতো সরকারি স্টার হসপিটালকে তুলে নিয়ে এসে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে আমরা তৈরি করে দেবো। দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। এখানে জেলার মানুষকে কলকাতার পিজি থেকে চিকিৎসা নিতে হবে না। ক্ষমতায় বামপন্থী আইএসএফকে নিয়ে আসুন, কলকাতার পিজি তুলে নিয়ে এসে জেলায় বসিয়ে দেবে, এটা দায়িত্ব নিয়ে বলছি। আমি আবারও বলছি, মাননীয়ার মতো ডবল ডবল চাকরির আমি গল্প শোনাচ্ছি না। বলতে পারেন ভাইজান সম্ভব কি করে? রায়গঞ্জে এমস হওয়ার কথা ছিল, কল্যাণীতে হয়েছে। কত টাকার প্রজেক্ট? 850 কোটি টাকার প্রজেক্ট। ওটা 1000 টাকা ধরছি, 1000 কোটি টাকার প্রজেক্ট হবে আজকের ডেটে। গত বছরে আমাদের অর্থবর্ষে পশ্চিমবাংলা সরকারের হেলথ বাজেট কত ছিল আপনারা জানেন? কেউ জানেন কি? 25,000 কোটি টাকা। 10.5 কোটি মানুষকে হেলথ ফ্যাসিলিটি দেবে, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য 25,000 কোটি টাকা বরাদ্দ ছিল 10.5 কোটি মানুষের জন্য। গেল কোথায়? বুঝতে হবে না? এটা কি মমতা ব্যানার্জি ট্যাক্স থেকে ছাপিয়ে দিচ্ছে নাকি? আপনার আমার মেহনতের টাকা। সকালবেলা এই বাজারে এসে যিনি সবজি বিক্রি করেন, তারও ট্যাক্সের টাকা ওই 25,000 কোটি টাকাতে আছে। আবার যে এসি রুমে বসে বিজনেস করেন, তারও ট্যাক্সের টাকা আছে। তো টাকাটা গেল কোথায়? আমি তারপরেও বলছি, স্বাস্থ্যসাথী কার্ডে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আপনারা জানেন? 2025-এর লাস্ট 24 পর্যন্ত 10,000 কোটি টাকা। ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। স্বাস্থ্যসাথী কার্ডে 10,000 কোটি টাকা অলরেডি খরচ হয়ে গিয়েছে। ওই 10,000 কোটি টাকা যদি সত্যিকারের অর্থে বাংলার মানুষের স্বার্থে যদি খরচ করাতো হতো, তাহলে স্বাস্থ্যের বিপ্লব হয়ে যেত। 10টা জেলায় 10টা পিজি হসপিটাল তৈরি করে দেওয়া যেত। তথ্য দিয়ে বলছি তো ভাই। এটা আপনার পাড়ার নেতার নাম জানো না, তৃণমূলের যে আছে সে থেকে আর মমতা ব্যানার্জি পর্যন্ত জানে। নওশাদ সিদ্দিকী যেটা বলে, তথ্য দিয়ে কথা বলে। আমার 5 বছরের রাজনৈতিক জীবনে একটা আপনি শব্দ বলতে পারবেন না যে কোনো ধর্ম, বর্ণ, জাতকে আমি আঘাত দিয়েছি। একটা কোনো শব্দ বলতে পারবেন না যেটা আমি অসত্য বলেছি। আমি রাজনীতি থেকে করে আমি খেতে আসিনি। মানুষ সুযোগ দিলে বেশি করে লড়াই করব, না সুযোগ দিলে লড়াই করে যাব, ছেড়ে চলে যাব না। তাহলে প্রশ্ন করতে পারেন, ভাইজান আপনার স্বার্থটা কি? নওশাদ বাবু আপনার স্বার্থটা কি? হ্যাঁ, আমার স্বার্থ আছে। স্বার্থ ছাড়া ভাই আমি এক চুল চলিনি। পিঠের দিকটা চেয়ে দেখুন, এখানটা বুঝতে পারবেন। বুঝতে পারছে? এটা কি বলেন তো? ভালোবাসা আপনাদের, এটাই হচ্ছে আমার স্বার্থ। এত ফুল দিয়েছেন, গাড়ির হুডে বসেছিলাম, এই পারলে জামা চেঞ্জ করতে পারি, আমি দেখাবো বলে আজকে যিনি চেঞ্জ করি। আমার স্বার্থটা কি? আপনাদের ভালোবাসা। আমার স্বার্থটা কি? বিনয় বাদল দীনেশ। আমার স্বার্থ আশফাকুল্লাহ। আমার স্বার্থ নেতাজি। আমার স্বার্থ গান্ধীজি। আমার স্বার্থ শহীদ প্রীতিলতা। আমার স্বার্থ গান্ধী বুড়ি। আমার স্বার্থ হচ্ছে আমার স্বাধীনতা সংগ্রামীরা। আমার স্বার্থ আমি জেলে বসে তার যার জীবনী পড়েছিলাম, যিনি 18 কোটা পার হয়নি, শহীদ গোপীনাথ সাহা, যে তাকে জেল তার ফাঁসি ঘোষণা করে দেওয়ার পরেও 11 দিন সময় পেয়েছিল। ওই 11 দিনের শরীরের কসরত করিয়ে 5 পাউন্ড শরীর বেরিয়ে ব্রিটিশদেরকে দেখিয়ে দিয়েছিল যে তোমার ফাঁসি ভারতীয়রা, যোদ্ধারা, বাঙালিরা পরোয়া করে না। এটাই হচ্ছে আমার স্বার্থ। তাদের স্বার্থ কি ছিল? দেশকে স্বাধীন করতে হবে, ব্রিটিশ মুক্ত করতে হবে, অত্যাচারের হাত থেকে দেশের নাগরিককে মুক্ত করতে হবে। আর নওশাদ সিদ্দিকীর স্বার্থ খোদার সূচকে 121টা দেশের মধ্যে 104 নম্বরে আমার দেশ চলে গিয়েছে। রাতে কত মানুষ না খেয়ে ঘুমাচ্ছে, সকালে কত মানুষ উঠে খাবার পাচ্ছে না, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার লড়াই আমি নেমেছি। এটাই আমার স্বার্থ, এটাই আমার স্বার্থ। তাই আপনাদের বলবো, আমি স্বার্থ ছাড়া চলিনি, আমার স্বার্থে আছে, কিন্তু স্বার্থটাও আপনাদের সাথে ডিসক্লোজ করলাম 2 মিনিট। তো আপনি যদি মনে করেন আগামী দিনে সুষ্ঠু একটা সমাজ ব্যবস্থা আসবে, যে সমাজ ব্যবস্থায় নারী পুরুষের মধ্যে বৈষম্য থাকবে না, ধর্মীয় ভেদাভেদ থাকবে না, হিংসা থাকবে না, নাগরিক তার অধিকার মাথায় তুলে বাঁচবে, তাহলে বলবো আর অন্য কারো কথায়, মিষ্টি মিষ্টি কথায় ভরসা করার প্রয়োজন নাই। বিশ্বজিৎ দা, আপনাকে এবার বিয়ে বাড়ি ঢুকে একটু খাবার পরিবেশন করতে হবে। তবে একটা কথা বলবো, খাবার পরিবেশন করা একটা বিভাগের কাজ নয়।
যদি বিধায়ক হয়, বিধায়কের কাজ হচ্ছে আইনসভার মধ্যে দাঁড়িয়ে প্রশ্ন তোলা যে আপনি 2016 থেকে 2021 17 বার ত্রিপাক্ষিক মিটিং করলেন আমার তরাই ডুয়ার্স এলাকার চা শ্রমিকদের জন্য, তাদের মিনিমাম ওয়েজেসটুকু এখনো কেন নির্ধারণ করতে পারেননি, সেটা প্রশ্ন তোলা দরকার। একজনের খাবার পরিবেশনটা ম্যান্ডেটরি নয়, ম্যান্ডেটরি হচ্ছে এইগুলো, তার সাবজেক্ট ছেড়ে অবজেক্ট। তাই আপনাদের বলবো, আমরা তো সমস্যা আছে এখানে একটা হয়ে গেছে যে যত দামি গাড়ি চড়বে সে তত বড় নেতা, ওই জন্য আমাকে এখন হ্যারিয়ার চেপে মাঝে মধ্যে ঘুরতে হয়, তাহলে মারতে চাই না। তাই আপনাদের বলবো ওটা দেখে লাভ হবে না, আপনি একটু বাহুর চেষ্টা করুন যে কার হাতে আগামী 5 বছর যাবে, আমডাঙ্গাকে আগামী 5 বছর কে প্রতিনিধিত্ব করবে, এটাই সব থেকে বড় বিষয়। আমডাঙ্গার মানুষের স্বার্থে আগামী 5 বছর আইনসভার মধ্যে, আইনসভার বাইরে বুক চিতিয়ে কে লড়াই করবে, এটা সব থেকে বড় বিবেচ্য। আমডাঙ্গা ন্যাশনাল হাইওয়ে, এটা কত নম্বর? 34 নম্বর না? এটা নয়, আমডাঙ্গাতে যেটা আছে ওই রুটটার কথা। ন্যাশনাল হাইওয়ে 34 এক্সটেন্ডের জোন হচ্ছে আচ্ছা 12, ওই 12 নম্বর জাতীয় সড়ক আগে ছিল 34 নম্বর, ওই 12 নম্বর জাতীয় সড়ক যে এক্সটেন্ড হচ্ছে সেইখানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় 12,000 পরিবার, সেই 12,000-এর মধ্যে প্রায় 10,000 আমার হিন্দু সমাজের পরিবার আছে, তারা সঠিক ক্ষতিপূরণ পাচ্ছে না। এইদিকে সেন্ট্রাল হোম মিনিস্ট্রিতে বসে আছে আপনার গাড়গাড়িজি, তারপরেও শুভেন্দু অধিকারীর মুখে কথা নাই। কারণ আপনাদের জানিয়ে রাখি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অ্যাক্টের 2013 সালের নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে। মফস্বল এলাকাতে এবং আরবান আর রুরাল এরিয়াতে, আরবান এরিয়াতে ক্ষতিপূরণ 3 গুণ পাবে, রুরাল এরিয়াতে যে জমি আছে ক্ষতিপূরণ 2 গুণ পাবে। কিন্তু দেখুন নদিয়া জেলার কথা বলছি, ওখানে কারো 1 কাঠা জায়গা পড়লে 7 লাখ 8 লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছে। আর আমডাঙ্গার খোঁজ নিয়ে দেখো, পুরো একটা সিস্টেম এখানে দুর্নীতি করেছে। দুর্নীতির মধ্যে ঢুকে এখানে 10 কাঠা 12 কাঠা নয়, 2 কাঠা 3 কাঠা জায়গা যার পড়েছে 50,000 60,000 টাকা দিয়ে তার কাছ থেকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু একজন প্রতিনিধির কাজ হলো ওইটাকে ঠিক করা, সঠিক তাকে নির্ধারণ করিয়ে দেওয়া, সঠিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা। তার পরিবর্তে ওখান থেকে তোলা তুলেছে। তাই আগামী দিনে বলবো, এই 12,000 ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যদি দাঁড়াতে চান, তাদের সঠিক যদি ক্ষতিপূরণের ব্যবস্থা করেন, অন্য কোন সিম্বলে হাত দেওয়ার দরকার নেই। বামেদের সমর্থন নিয়ে খাম চিহ্ন সেই সিম্বলে হাত দিয়েছে, আপনারা খাম সিম্বলে ইভিএম মেশিনের 8 নম্বরে প্রধান টিপে ভোট দিয়ে তাকে বিধানসভার মধ্যে পাঠান। একজন বিধায়ক হিসাবে আইনসভায় আওয়াজ তুলবে, কনসার্ন ডিপার্টমেন্টের কাছ থেকে লড়াই করে ক্ষতিপূরণটা নিয়ে এসে আবার এই 12,000 পরিবারকে বুঝিয়ে দেবে। যদি আপনারা চান, শুধু তাই নয়, আমডাঙ্গার একটা হেভি অংশ কৃষিযোগ, কৃষিকাজের সাথে যুক্ত। এখানে আপনাদের আছে নাকি কোল্ড স্টোর? কোথায় আছে? হ্যাঁ, মাল্টিপারপাস যে কটা আছে তাও ক্যাপাসিটি কম। এখন অত্যাধুনিক টেকনোলজি বেরোচ্ছে, একটা ফল দীর্ঘদিন রাখতে পারবেন মাল্টিপারপাস কোল্ড স্টোরে। আজকে উৎপাদিত ফসলের 3 গুণ দাম আমডাঙ্গার কৃষকরা পাচ্ছে না, কিন্তু আমডাঙ্গার কৃষক যেটা পাওয়া দরকার সেটা পাচ্ছে না। আপনি কালকেই গিয়ে হলে হবে, নেটে সার্চ করে দেখে নেবেন। এখনই যে কটা কম্পিটিশনে আছে সেই প্রার্থীদের ফোন করুন, কৃষকরা এখনই ফোন করবেন আমার বক্তব্য শেষে, যে স্বামীনতন কমিশনে উৎপাদিত ফসলের কত গুণ দাম বলেছে। দেখবেন খাই না আমাকে তখন বলবে, কোনো হুঁশ নেই তো। ভোটে জিততে হবে, তার জন্য যা করতে হয় 2টো প্লেটে ভাত তুলে দেয়, দিয়ে দাও। কারণ একবার জিতে গেলে তো 1,21,000 মাসে পাবো, ওই চিন্তায় আছে সব। আর আমরা বলছি ক্ষমতায় নিয়ে আসুন, স্বামীনতন কমিশনে সুপারিশ অনুযায়ী যে কটা কৃষকদের স্বার্থে সুপারিশ করেছে তার ব্যবস্থা আমরা করে দেবো। C+2 × 50 ফসলের দাম, সহজ ভাষায় এই
দত্তপুকুরের যারা কৃষক আছেন, আমার আওয়াজ যারা শুনছেন, যারা বিজেপি করেন, যারা তৃণমূল করেন, অন্যান্য দল করেন, এখনো ভাবছেন কাকে ভোট দেবো কি ভোট দেবো না, আপনি কৃষক, আপনার জন্য বলবো ভোটটা অন্য কোনো জায়গায় দিয়ে নষ্ট করবেন না। আপনি জনগণের বিধায়ক হিসাবে বিশ্বজিৎ দাকে পাঠান, বিশ্বজিৎ আইনসভার মধ্যে গিয়ে স্বামীনাথন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের কথা বলবে। C+20-50% তথা উৎপাদিত ফসলের 3 গুণ দামের কথা বলবে। আমরা কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছি, পশ্চিম বাংলার কৃষকরা কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসলের উৎপাদিত ফসলের দাম না পাওয়ার জন্য মাসিক গড় আয় তাদের কমে যাচ্ছে। এটা বলে আমি শেষ করে দেবো। এনার্জি আছে? আমি ভাঙড়ের বিধায়ক, তো আমার কৃষিজ এলাকা, স্বাভাবিকই আমার কৃষির দিকে একটু টান বেশি। কৃষকদের এই দুর্দশার কথাটা বলবো, আর দুর্দশা থেকে কিভাবে উত্তরানো যায় সেটা বলে শেষ করব। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? এসআইআর নিয়ে সবাই জেনে গেছে মোদি মমতার খেলা। মোদি মমতা মিলে 27 লক্ষ বাঙালি, 17 বাঙালি মানুষ, তার মধ্যে 17 লক্ষ হিন্দু আর 10 লক্ষ মুসলমানকে রাস্তায় বসিয়েছে এই মোদি মমতা। প্রত্যেকের উচিত হবে এই 27 লক্ষ বাঙালির ভোট ডিলিট করেছে, এর বিরুদ্ধে এই মোদি মমতাকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মোদি মমতাকে পশ্চিম বাংলা থেকে নীল করতে হবে। নতুন করে বলতে লাগবে না, সবাই জেনে গেছে এই খেলা কি, যেভাবে ওয়াকাফ খেয়েছে, ওবিসি খেয়েছে, এসআইআরও খেয়েছে, মোদি মমতার জন্য দুজনে মিলে হয়েছে। যাক, আমি এটা থেকে আসা যায় আস্তে 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 আস্তে। কৃষকরা উৎপাদিত ফসলের দাম পান। রঙ্গনাথ মিশ্র, স্বামীনাথন কমিশন বলছে উৎপাদিত ফসলের 3 গুণ দাম পাবেন। কেমনভাবে পাবেন তার আগে বলি, পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত আপনারা জানেন? কৃষক এখানে প্রচুর আছে, তাও জানেন না, আমি বলে দিচ্ছি। বিলো 8,000, আগে ছিল বিলো 7,000। এই ভাঙড়ের বিধায়ক বারবার মন্ত্রীকে খোঁচা দিয়ে দিয়ে 1000 টাকা বেড়েছে ইনকাম। কিন্তু এটাও না, আপনারা জানেন কাশ্মীর, যেখানে সব থেকে বেশি আর্মি থাকে, বেশি সময় শাটডাউন থাকে, ওখানকার কৃষকরা মাস গেলে 12,000 টাকা ইনকাম করে। হরিয়ানার কৃষকরা 22,000-এর বেশি ইনকাম করে। তামিলনাড়ু, মহারাষ্ট্র 22,000, 25,000, 18,000 ইনকাম করে। আর একটা রাজ্যের নাম শুনবেন, মেঘালয় রাজ্য, ওখানকার কৃষকরা মাস গেলে 30,000 টাকা ইনকাম করে। মেঘালয়ে কৃষিজ জমি মাত্র 380 হেক্টর মতো, আর পশ্চিমবাংলায় 88 লক্ষ হেক্টর কৃষিজ জমি। আমরা 8,000 নিচে কেন ইনকাম করছি, আর ওরা 30,000-এর বেশি কেন ইনকাম করছে? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেবো। একটা ফুলকপি তৈরি করতে কত খরচ? 3 টাকা। আপনি বিক্রি করেন কত? খুব ভাগ্য ভালো হলে 4 টাকা 5 টাকা, আর ভাগ্য খারাপ থাকলে 2.5 টাকা 2 টাকাতেও বিক্রি করে দিতে হয়, নাহলে ফসল মাটি ভরে থাকবে, তাই তো? আমি অ্যাভারেজ 3 টাকাতে তৈরি, 3 টাকাতেই বিক্রি করছে, তাহলে মাসের শেষে আপনার ইনকাম এসে দাঁড়াচ্ছে কত? 8,000। আর স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনটেন করে যদি এটা বিক্রি করা হতো তাহলে 9 টাকায় বিক্রি হতো। 9 টাকা, 3 টাকা খরচ, 3 টাকা সময়, 3 টাকা লাভ, 3 টাইমস C ×